আজকের মুভিটার নাম হচ্ছে শ্রী 2। কাহিনী শুরুতে আমাদেরকে শ্রীকে দেখা যে শ্রী তার নিজের মুক্তির সামনে দাঁড়িয়ে আছে, আর মুক্তির নিচে লেখা আছে যে শ্রী আমাদেরকে রক্ষা করবে। আর চন্ডেরি গ্রামের লোকেরা শ্রীকে এখন সম্মান দিতে শুরু করেছে। তারপর এসব কিছু দেখে শ্রী এখান থেকে চলে যায়। তারপরে আমাদেরকে একটা জঙ্গল দেখায়। জঙ্গলের মধ্যে কিছু দেখানো হচ্ছে যে কিছু জঙ্গল ভেঙে জঙ্গল থেকে কেউ বেরিয়ে আসছে। তখন হঠাৎ করে একটা গ্রামের মেয়েকে দেখায় যে মেয়েটা বাইরে বেরিয়ে রাত্রিবেলায় সিগারেট খাচ্ছে। তখন মেয়েটার কাছে গুল করে একটা বল চলে আসে, আর মেয়েটা যখন এই বলটাকে হাতে নেয় হঠাৎ করে এখান থেকে সারকাটা বেরিয়ে আসে। তারপরে এই সারকাটাটা তার যেন চুলগুলি আছে চুলগুলি দিয়ে ওকে পেঁচিয়ে এখান থেকে নিয়ে চলে যায়। তারপরে কাহিনী এখান থেকে কিছু বছর আগে চলে যায়। আজ এই চন্ডেরি গ্রামের মধ্যে আবার উৎসবটা শুরু হবে, তার জন্য তৈরি চলছে। তারপরে আমাদেরকে রুদ্রকে দেখায় যে রুদ্রের বাড়ির মধ্যে চিঠি নিয়ে এসেছে, আর এই চিঠির মধ্যে কিছু সারকাটা নিয়ে কিছু জিনিস লেখা আছে, এই একটা পুরো বই। আর আমরা প্রথম পার্টে সারদাকে দেখেছিলাম যে সারদা শ্রীর চুলটা কেটে তার চুলের মধ্যে লাগিয়ে বাস থেকে উদা হয়ে গিয়েছিল, আর এখানেও সারদার নাম কিছুই দেয়নি, তাই আমরা সারদা বলেই ডাকবো। তারপরে আমরা বিকিকে দেখি যে বিকি ছাদের উপরে বসে আছে। তখন সে শুধু সারদার নামই ভাবতে শুরু করে যে সারদাকে ও মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে। এই ছাদের মধ্যে সারদা চলে আসে। তখন বিকি আর সারদা যখন কাছাকাছি আসতে শুরু হয় তখন হঠাৎ করে আমরা দেখি যে এটা সারদা ছিল না, এটা ছিল রুদ্র ভাইয়া। এখানে বিকি শুধু সারদার নামই ভাবছিল, তাই এখানে রুদ্র ভাইয়াকেও ও সারদাই দেখছিল। তারপর রুদ্র ভাইয়া এখানে বিকিকে দেখাতে শুরু করে যে তার বাড়ির মধ্যে যে চিঠিটা এসেছিল এই চিঠির মধ্যে একটা বই ছিল, বইটার মধ্যে সারকাটার নামে অনেক কিছু ছিল। আর এইখানে একটা লেখাও ছিল যে ও আসবে, কিন্তু কে আসবে, কখন আসবে, কিভাবে আসবে কেউই জানতো না। আর চন্ডীর পুরাণের যে বইটা ছিল, বইয়ের যে পাতাগুলি কে ফেরেছিল, আবার এই পাতাগুলি কে পাঠিয়েছে, এসব নিয়েও তাদের মধ্যে একটু প্রশ্নবোধক চিহ্ন চলছিল। তারপরে আমরা বিকির বাবাকে দেখি যে বিকির বাবা বিকিকে বলছে যে বিয়ে শাদী করার জন্য, কারণ চন্ডেরি গ্রামের মেয়েরা সবাই হঠাৎ হঠাৎ করে কোথায় উদা হয়ে যাচ্ছে। আর বিকির বাবা বিকিকে বারবার বলছে যে ও বিয়ে শাদী করার জন্য, কারণ ওর অনেক বয়স হয়ে গেছে, এখনই ও বিয়ে করার বয়স। কারণ এখানে বিকি তো তার বাবাকে কিছু বলতেই পারছে না, সে সারদাকে ভুলাতেই পারছে না। বিকির বন্ধু বিট্টুরও এখন গার্লফ্রেন্ড হয়ে গেছে, আর বিট্টুর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে চিট্টি। তারপর একদিন রাত্রেবেলায় বিট্টু চলে যায় চিট্টির বাড়ির মধ্যে, আর চিট্টি সে লরি শুনতে শুনতে সে ঘুমায় ডেলি রাত্রেবেলায়। বিট্টু যখন ওকে লরি শুনিয়ে সেখান থেকে চলে আসে নিচে, তখন নিচে আবার বিকি দাঁড়িয়েছিল। তখন তারা দুজন যখন চলেই যাবে তখন হঠাৎ করে শব্দ পায় চিট্টি। তারপর রুমে গিয়ে দেখে যে চিট্টি ঘরের মধ্যে নেই। আর তারা দুজন যখন নিচে ছিল তখন সেই সারকাটাটা এখানে চিট্টির বাড়ির মধ্যে এসে চিট্টিকে এখান থেকে আবার উঠিয়ে নিয়ে চলে যায়, পুরো একদম দেওয়ালটা ভেঙে। তখন সেই জায়গার মধ্যে সবাই চিট্টিকে খুঁজতে শুরু করে। তারপর সবাই যখন হাঁটছিল তখন একটা জায়গার মধ্যে গিয়ে দেখে যে অনেক বড় একটা পা। এই পাটা দেখে লাগছিল না যে কোনো মানুষের, বড় এক দানবেরই পা লাগছিল। তখন এখানে একজন লোক বলছিল যে একটা লোক এসেও এই মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেছে, আর এই লোকটার কোনো মাথা ছিল না, শুধু দেহটাই ছিল। তারপরে এখানকার লোকেরা তাকে অনেক ধুরধার বলে এখান থেকে সবাই চলে যায়। তখনই বিকি একজনকে দেখতে পায়। তারপর তার পিছা করতে করতে সে চলে যায় আবার মহলটার মধ্যে। সে মহলটার মধ্যে যাওয়ার পর দেখে যে এই লোকটা অন্য কেউ না, সে হচ্ছে সারদা। তখন সারদা বলতে শুরু করে এই যে গ্রামের মেয়েদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই লোকটাই ওদেরকে নিয়ে চলে যাচ্ছে, আর এই লোকটাই শ্রীকে বানিয়েছিল। আর এই সারকাটাটা অনেকদিন ধরে লুকিয়েছিল। যখন এখান থেকে শ্রী চলে গেছে তারপরে সে বাইরে চলে এসেছে। তারপরে বিকি আবার চলে যায় সে রুদ্র ভাইয়ের কাছে। তখন রুদ্র ভাইকে বলতে শুরু করে যে তোমার কাছে যে একটা চিঠি এসেছিল, এই চিঠিটা এখন পড়তে হবে, চিঠিটার মধ্যে অনেক কিছু লুকানো আছে। আর এই সারকাটাটাই গ্রামের সব মেয়েদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, এখান থেকে মেয়েরা কোথাও শহরের মধ্যে যায়নি। তারপর রুদ্র ভাইয়া এই বইটাকে পড়তে শুরু করে। পরে এই জায়গার মধ্যে বইটা তারা পড়ে। তখন বইটার মধ্যে লেখা ছিল যে চান্দ্রাবান নামে লোকটা ছিল, শান্টের মতন তার শরীরটা ছিল, উটের মতো লম্বা ছিল, আর রাবণের মতন ঘমন্ডি ছিল। সে 1 নাম্বার সারাবি ছিল। আর মেয়েদেরকে সে সবসময় রান্না কাজে ব্যবহার করার জন্য আর পুরুষের বিছনা গরম করার জন্যই মেয়েদেরকে বানানো হয়েছে, এইসব সে ভাবতো। মেয়েদেরকে কোনো কাজে আগে বেরোনো বা মেয়েরা কোনো একটা ভালো কাজ করবে এসব সে দেখতে পেত না। আর এই চন্দ্রবান লোকটা তার বন্ধুদের সাথে সে সবসময় মজা দেখতো। এক মেয়ে তাদের বাড়িতে নাচ গানা করতো, এই মেয়ের সাথে বিয়ে শাদী করার জন্য অনেক কিছু চেষ্টা শুরু করে। তারপর কি করবে, মেয়েটা তাদের সঙ্গে বিয়ে করবে না, তারপর মেয়েটা প্রেমিককে গলাটা কেটে ওখানেই মেরে ফেলে। তাদের একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটার সামনে তাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। তারপরে শ্রী যখন এসেছে তখন শ্রী ওদেরকে গলাটা কেটে তাদেরকে এখান থেকে উপরে জমিন থেকে নিচে 2 গজ নিচে তাদেরকে দাফন করে দিয়েছে।
মানে চন্দ্রবানের সঙ্গে যেন এখানে নাচ গানা দেখাতো সে মেয়েটাই পরে স্ত্রী হয়ে গেছে। তখন এখানে বিকি আর বিট্টু তারা বুঝতে পারে যে গ্রামের মেয়েরা কোথাও শহরের মধ্যে যাচ্ছে না, গ্রামের মেয়েদেরকে এই সার্কাটা উঠিয়ে নিয়ে যাচ্ছে। তখন বিকি বলতে শুরু করে যে এই সার্কাটাকে এখান থেকে পালানোর জন্য শুধু একটাই কাজ করতে হবে, এখানে আমাদেরকে আবার স্ত্রীকে এখানে আনতে হবে, তারপরে সে এখান থেকে চলে যেতে পারবে। আর বিকির মাথার মধ্যে একজনের কথাই আসে, সে হচ্ছে জানা। তারপর তারা সবাই মিলে জানার কাছে চলে যায়, কারণ জানাকে যখন শ্রী ধরেছিল তারপর জানা কোনো সময় ধরে পড়তো যে শ্রী তার শরীরের মধ্যে একটু না একটু আছে। তখনই সেই জায়গার মধ্যে গিয়ে তারা বেডিয়াকে দেখে, যে আমরা যে বেডিয়া মুভি লাস্টে দেখেছিলাম যেখানে বিকি আর বিট্টু চলে গিয়েছিল জানাকে নিয়ে আসার জন্য। তারপর জানাকে এখানে অনেক মিথ্যা কথা বলে এখান থেকে নিয়ে চলে আসে। তারপর জানাকে তারা বুঝাতে শুরু করে যে আমাদেরকে স্ত্রীকে যেভাবে এখানে আনতেই হবে। প্রথম তো জানা বারণ করছিল যে এইসব কাজে শেয়ার করতে পারবে না। তারপর তারা যখন বারবার জানাকে রিকোয়েস্ট করছিল তারপর জানা এখানে রাজি হয়ে যায়। তারপর জানাকে নিয়ে তারা আবার রাত্রিবেলায় চলে যায় সেই হাবিলির মধ্যে যেখানে স্ত্রী থাকতো। তারপর তারা সবাই মিলে এখানে স্ত্রীকে খুঁজতে শুরু করে। তারপর হঠাৎ করে জানা শরীরের মধ্যে কি জানি হয়ে যায়। তখনই আমরা বুঝতে পারি যে এখানে জানাকে সার্কাটা তাকে পুরো তার শরীরের কন্ট্রোল করে নিয়েছে, সে উপরের মধ্যে লটকে আছে। তখন এখান থেকে বিকি আর এখানে সবাই চিল্লাতে শুরু করে, কিন্তু সে আর নিচে নামে না। তারপর হঠাৎ করে সে নিচে নামে, সে 2-3 মিনিটের জন্য উদার হয়ে যায়, সে পুরো মরেই গিয়েছিল। তারপর হঠাৎ করে তার আবার প্রাণটা চলে আসে। তখন আবার সেই জায়গার মধ্যে সার্কাটা চলে আসে। তারপর সবাইকে এখানে মারতে শুরু করে। যখন বিকিকে আবার সার্কাটা মারতে শুরু করবে তখনই সেই জায়গার মধ্যে সারদা এসে সার্কাটাকে মারতে শুরু করে। তারপর সার্কাটা এত শক্তিশালী ছিল যে শ্রীকে আরেকটা মেরে তার চুল দিয়ে শ্রীকে এখানেই পুরো ফেলে রাখে, সারদাকে এখানেই পুরো ফেলে রাখে। আর সেই জায়গার মধ্যে শ্রীয়ের একটা বড় মূর্তি ছিল, সেই মূর্তিটাকে সার্কাটা ভেঙে সে মূর্তির উপর দাঁড়িয়ে যায়। তখন সে এটা বুঝাতে চেয়েছিল যে শ্রী এখন আর নেই, এখন সার্কাটা পুরো সার্কাটারই এখানে তাণ্ডব চলবে। তারপরের দিন সকালবেলায় তখন সারদা বলতে শুরু করে যে এই চুলটা শ্রীর চুল, এই চুলটা যেন আমি রেখেছিলাম, তারপর আমার চুলের মধ্যে লেগে এখানে আমি কাজটা করতে পারছি। আর আমি এতদিন উদাও ছিলাম, আমি একটু কালো জাদুর কাজ শিখতে গিয়েছিলাম। তখনই তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না, শুধু একমাত্র যদি বাঁচাতে পারলে তাহলে সারদাই এখানে বাঁচাতে পারবে। তখন সারদা আবার বলে যে এখন আমি তাকে কিছুই করতে পারবো না, কারণ দেখেছ কালকে আমাকে কিভাবে ধরে সে এখানে পুরো ফেলে দিয়েছে। আর আমি ওকে কিছু করতে গেলে আমি অনেক শক্তিশালী হতে হবে, কারণ ও আমার থেকে অনেক বড় শক্তিশালী। তারপরে আমরা জানাকে দেখি যে জানা কিছুই সে করতে পারছে না, ঠিক করে সে ঘুমাতেও পারছে না। জানা যখন তার চোখগুলি বদ্ধ করে তখন সে অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। তারপরে সারদা তার শক্তি দিয়ে জানার মাইন্ডটাকে অনেক ফ্রেশ করে। তারপর জানা বলতে শুরু করে যে আমি যেন 2-3 মিনিটের জন্য উদা হয়ে গেছিলাম, তখন আমি মরিনি, যেখানে সার্কাটা থাকে সেই জায়গার মধ্যে আমি চলে গেছিলাম। সেই জায়গার মধ্যে আমি দেখি যে অনেক বড় বড় পাথর আর অনেকগুলি গাছ আছে যেগুলি মরে গেছে, আর পাথরের মাঝখান দিয়ে লাভা বইছে। আর সার্কাটা আমাদের গ্রাম থেকে যতগুলি মেয়েদেরকে এখান থেকে নিয়ে গেছে সবগুলি মেয়ে ওখানে আছে, আর মেয়েদের মাথার মধ্যে কোনো চুলই ছিল না। তাদেরকে দেখে এরকম লাগছিল তারা তো জিন্দা আছে, কিন্তু তারা ঠিক করে কোনো কিছুই বুঝতে পারছে না যে কোথায় কি করবে, শুধু এমনি দাঁড়িয়ে আছে। এই জায়গার মধ্যে চিঠিও ছিল। যখনই আমি চোখগুলি বদ্ধ করি তখনই আমি এসব দেখতে শুরু করি। আর সার্কাটার প্রবলেম শুধু একদিকে না, সব দিকেই সার্কাটার প্রবলেম লেগে আছে। কারণ হচ্ছে যে সব মেয়েগুলি ঠিক করে পড়াশোনা করতে পারে, ওরা চাকরি করতে চায়, নিজের লাইফে নিজে দাঁড়াতে চায়, এগুলি লাইফ ওর প্রবলেম। আর সার্কাটার শুধু চিঠির উপর প্রবলেম নেই, যতগুলি মেয়ে আছে যে নতুন বিচার দ্বারা যারা পড়াশোনা করার মধ্যে আছে, যে পড়াশোনা করছে তাদের উপরই প্রবলেম। আর এখানে জানা এরকম একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছে যে মহাভারতের সঞ্জয়ের মতন ধৃতরাষ্ট্রকে নিজের যুদ্ধ দেখিয়েছিল নিজের শক্তির উপরে। তারপরে গ্রামের সকল মহিলারা মিলে এখান থেকে বিকিকে একটা পাহাড়ের মধ্যে নিয়ে যায়। তখন বিকিকে বলতে শুরু করে যে কি দরকার ছিল যে স্ত্রীকে এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য। তখন বিকি বলতে শুরু করে যে এই গ্রামে সকল পুরুষদের স্ত্রী নিয়ে যাচ্ছিল, তাই তো ভালোর জন্যই তো আমি স্ত্রীকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। তখন এখান থেকে একজন মহিলা বলে ওঠে যে ঠিক আছে, তুমি তো ভালোর জন্য পাঠিয়ে, তো আমরা তো আরো মহা মুশকিলে পড়েছি। যখন স্ত্রী ছিল সব পুরুষেরা ডরে ডরে চলতো, রাত্রিবেলা বেরোতো না, তখন আমরাই সবকিছু করতে পারতাম। আর এখন তো আমরাই ডরে ডরে চলতে হয়। তখন সকল মহিলারা বলে ওঠে যে এখন তুমিই পারো শুধু আমাদেরকে বাঁচাতে, যেভাবে স্ত্রীকে এখান থেকে পাঠিয়ে দিয়েছো এভাবেই এই সার্কাটাকেও আমাদের গ্রাম থেকে তুমি একমাত্র পাঠাতে পারবে। বিকি এসব কথা গিয়ে তার বন্ধুদেরকে বলে।
তখন সারদাও বলে যে ঠিকই বলেছে ওরা, শুধু তুমিই পারবে যে এই সার্কারটা থেকে এই গ্রাম থেকে পাঠাতে। তখন সারদা তার হাতের মধ্যে একটা চাক্কু দেয় যে তুমিই পারবে, কারণ তোমার চোখের মধ্যে একটু ভালোবাসা ফুটে আসে। যখনই এই সার্কারটা তোমার সামনে আসবে তখন এই চাক্কুটা দিয়ে তুমি সার্কারটার বুকের মধ্যে মেরে দেবে। আর এখানে বড় প্রশ্ন হচ্ছে যে এখানে সার্কারটাকে কিভাবে আনবে। তখন রুদ্র ভাইয়ের মনের মধ্যে একটা বুদ্ধি আসে যে রুদ্র ভাইয়ের একজন বান্ধবী আছে, সে ডান্স করে থাকে। তারপর তাকে গিয়ে রুদ্র ভাইয়া এখানে নিয়ে আসে, বলে যে এই গ্রামের মধ্যে একটা ডান্সের প্রোগ্রাম রাখার জন্য। তারপর সে এই গ্রামের মধ্যে আসে আর তার নাম হচ্ছে শ্যামা। তারপরে সেই জায়গার মধ্যে সার্কারটা চলে আসে। তারপর সারদা বিকিকে যেভাবে বলেছিল যে সার্কারটার বুকের মধ্যে চাকুটা ঢুকিয়ে দেওয়ার জন্য, তখন বিকি সাহস করে সামনে যায়, কিন্তু বিকি তাকে কিছুই করতে পারেনি। উল্টা সার্কারটা এখানে যতগুলি পুরুষরা ছিল তাদেরকে বশ করে এখান থেকে শ্যামাকে নিয়ে উঠিয়ে চলে যায়। তারপরে গ্রামের সকল পুরুষেরা তাদের বাড়ির মহিলাদের কাউকেই বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না, সবাইকে বাড়ির মধ্যে রাখছিল। ওই দিন রাত্রেবেলা বিকি ছাদের উপর দাঁড়িয়ে আছে, তখন সেই জায়গার মধ্যে সারদা আসে। তখন বিকি বলে যে তুমি ওই সময় কোথায় ছিলে? তখন সারদা বলে যে আমি চেষ্টা করছিলাম যে ওখানে দেওয়ালটা আছে, দেওয়ালটাকে পুরো ভাঙানোর জন্য, যে আমি ভিতরে যেতে পারবো কিনা, কিন্তু আমি যেতে পারিনি, আমি সেটাই চেষ্টা করছিলাম। এখানে তারা সবাই ভাবতে শুরু করে যে কিভাবে ওটা ভিতরে ঢুকবে। তখন রুদ্র ভাইয়ের মাথার মধ্যে বুদ্ধি আসে যে এই যে চিঠিটা এসেছিল, চিঠিটার মধ্যে একটা স্টাম্প লাগানো আছে যে কোথায় থেকে এই চিঠিটা এসেছে। তারপর এই চিঠিটার ঠিকানা ছিল একটা পাগলখানা। তারপরে এখান থেকে একজন বলতে শুরু করি যে সার্কারটা আমাদের ফ্যামিলির মধ্যে একজনই ছিল। পাণ্ডুরি পুরাণ বইটা থেকে আমি এই কাগজটা ছিঁড়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে সার্কারটা আর কখনোই আসবে না, কিন্তু আমি জানি যে সার্কারটা আসবেই। এখন তো ও এসেই গেছে। আর সার্কারটাকে মারতে হলে তার ঘরের মধ্যে ঢুকেই মারতে হবে, কিন্তু তার ঘরের মধ্যে ঢুকতে গেলে, ঘরের মধ্যে গিয়ে তাকে মারতে হলে কোনো পশুও যেতে পারবে না, কোনো মানুষও যেতে পারবে না। তাকে মারতে হলে সবকিছু আদা আদা হতে হবে, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, তাহলেই গিয়ে ওকে মারতে পারবে। হতে পারে অর্ধেক কোনো পশু বা কোনো মানুষের দেহ মিল হলে তখনই গিয়ে তাকে ওখানে মারতে পারবে, না হলে তাকে কেউ মারতে পারবে না। আর সে এভাবে তাণ্ডব চালিয়ে যাবে। তখন সারদা বলতে শুরু করে যে আজকেই মহাপূজার শেষ দিন, আজকেই যা কিছু করতে হবে, না হলে যদি পূজা যদি শেষ হয়ে যায় তাহলে অনেক বড় একটা প্রবলেমে পড়ে যেতে পারি আমরা সবাই। তারপরে তারা সবাই মিলে প্ল্যান করতে বসে। তখন সেই জায়গার মধ্যে বিকি বলে যে এখন যদি আমরা সার্কারটার মাথাটাকে আলাদা করে দিই তাহলে সে ভাবনা চিন্তা সে আর কিছুই করতে পারবে না, তাহলে সেই জায়গার মধ্যে সে মরে যাবে। কিন্তু আমরা কিভাবে ঢুকবো? তখনই সেই জায়গার মধ্যে সারদা বলে ওঠে যে এসব নিয়ে তোমার আর ভাবতে হবে না, তুমি এই জায়গার মধ্যে গেলেই চলবে, আমিও তোমার সাথে যাব। ওই দিন বিকালবেলায় মন্দিরের মধ্যে পুজো হবে। তখন তার বাড়ির মধ্যে যত পুরুষ আছে তার বাড়ির সকল মহিলাদেরকে তালা মেরে তারা সবাই পুজো করতে চলে যায়। আর সেই জায়গার মধ্যে বিকি পুরো রেডি হয়ে যায় একদম রাজা বাহাদুরের মতন ওকে মারার জন্য সার্কারটাকে। তারপর তারা চারজন মিলে সেই জায়গার মধ্যে চলে যায় আর সঙ্গে বিট্টুকে নিয়ে যায়। তারপরে সেই দেওয়ালটার কাছে গিয়ে সারদা এখানে বিকির গায়ের উপর পুরো বহন হয়ে যায়, মানে একসাথে হয়ে যায়। তার অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ দুজন মিলে সেই জায়গার মধ্যে ঢুকে যায় যেখানে সার্কারটা থাকে। তারপরে সেই জায়গার মধ্যে যাওয়ার পর সারদা বলতে শুরু করে বিকিকে যে তুমি গিয়ে আগে এখানে যে মহিলারা আছে সবাইকে গিয়ে তুমি বাঁচাও, আর আমি গিয়ে সার্কারটার সঙ্গে লড়াই করছি, কারণ সার্কারটার স্ত্রীকে দরকার, আর স্ত্রীর চুটি আমার কাছেই আছে, মানে পিছন যে চুলটা। প্রথমে বিকি কোনো রাজি হচ্ছিল না যে গিয়ে এসব করবে। তারপর সারদা বলতে বলতে তাকে রাজি করায়। তারপর বিকি চলে যায় এই লাভা টাবা পার হয়ে সে মহিলাদের কাছে, কিন্তু মহিলাদের কাছে যাওয়ার পর মহিলারা কোনো রেসপন্সই করছিল না। তারপরে বিকি পিছন দিকে ফিরে দেখে যে সারদার মুখ থেকে সার্কারটা তার আত্মাটাকে বের করানোর চেষ্টা শুরু করে। আর বিকি তো তার লাভারকে এভাবে মরতে দিতে পারে না। তারপর বিকি এখান থেকে লাভ দিয়ে এসে সার্কারটার মাথাটাকে দুটা ভাগে ভাগ করে দেয়। তখন তো তারা ভেবে নিয়েছে যে সার্কারটা ওখানেই মারা গেছে, কিন্তু সার্কারটা মারা যায়নি, এখানে আরো দুটা হয়ে গেছে। আর জানা ওখানে বসে রুদ্রাকে সবকিছু বলছে যে ওখানে কি কি হচ্ছে। আর তাদের তিনজনের মধ্যে সেই লেভেলে এখানে মারপিট হচ্ছে, কারণ এখানে সার্কারটাকে যতবারই মারছে তারা 1 থেকে 2 হয়ে যাচ্ছে, 2 থেকে 3 হয়ে যাচ্ছে, 3 থেকে 4 হয়ে যাচ্ছে, এরকম শুধু বেরিয়ে যাচ্ছে। তখন সারদা এখানে একটা তলোয়ার দেখে তখন বিকিকে বলে যে এই সেই তলোয়ারটা যেটা চন্দ্রবানকে গলাটা কেটে সেই পুরো মাটির নিচে ঢুকিয়ে দিয়েছিল, তুমি গিয়ে এই তলোয়ারটা নিয়ে আসো। তারপরে বিকি গিয়ে এখান থেকে এই তলোয়ারটা নিতে শুরু করে, কিন্তু সে কোনো রকম ভাবে তলোয়ারটা এই পাথর থেকে বেরই করতে পারছে না। তখন সারদা বলে যে তুমি একটু মন থেকে ভালোবেসে এই তলোয়ারটাকে টান দাও। তখন বিকি এভাবেও চেষ্টা করে, কিন্তু এই তলোয়ারটা এখান থেকে বের করতে পারছে না। তখন সেই জায়গার মধ্যে সারদার আশেপাশে এখানে পুরো সার্কারটার এখানে মাথা শুধু বেরিয়ে যাচ্ছে, সারদা এখানে কিছুই করতে পারছিল না। তখন সেই জায়গার মধ্যে ভাস্কর চলে আসে, মানে ভেড়িয়া।
তখন বেরিয়ে এসে এখানে যতগুলি মাথা ছিল সবগুলিকে পুরো টানতে শুরু করে, এখানে পুরো মারতে শুরু করে। তখন এখানে শ্রদ্ধা আর ভিকি ভাবতে শুরু করে যে এখন তাহলে কিছু একটা হবে, কিন্তু এখানে কিছু হচ্ছিল না। পুরো আরও সার্কাটার যেন পুরো দেহটা আছে সেখানে চলে আসে। তারপরে সার্কাটার পুরো দেহটা আসার পর বেরিয়ার সাথে আবার লড়াই করতে শুরু করে। তারপর বেরিয়াকে একটা দিয়ে বেরিয়াকে পুরো বেহুশ করে ফেলে। তখন সেই জায়গার মধ্যে ভিকির সাথেও সার্কাটা অনেকক্ষণ মারপিট করে। সেই জায়গার মধ্যে ভিকিও অনেক ব্যথা পায়। তারপর সে শুয়ে থাকে। তখন শ্রদ্ধাকে ধরে শ্রদ্ধার মাথার যে চুলটা ছিল সেই চুলটাকে আলাদা করে দেয়। আলাদা করে সেই জায়গার মধ্যে শ্রদ্ধাকে মারতে শুরু করে। তখন সার্কাটা যখন শ্রদ্ধার গলার মধ্যে ধরে ওকে মারতে শুরু করে, তখন শ্রদ্ধা জুড়ে মা বলে ডাক দেয়। তখন সে জায়গার মধ্যে শ্রী চলে আসে। তারপরে শ্রদ্ধা এসে ভিকিকে বলতে শুরু করে যে তুমি শুধু এই তালবারটা বের করতে পারবে, তুমি অনেক সরল আর অনেক মন থেকে ভালো মানুষ, তুমি তোমার মনের শক্তিটা দিয়ে চেষ্টা করো, তখনই তুমি এই তালবারটা বের করতে পারবে। তখন ভিকি চলে যায় সে তালবারটা বের করার জন্য। তারপর ভিকি এই তালবারটা তার মনের শক্তি দিয়ে বের করে চেষ্টা শুরু করে। তখন সেই তালবারটা বের করে নেয়। তারপরে ভিকি শ্রীকে এই তালবারটা দিয়ে দেয়। তখন শ্রী তার হাতে নিয়ে তালবারটা এখানে সার্কাটাকে মারতে শুরু করে। তারপর মারতে মারতে লাভার মধ্যে পুরো সার্কাটাকে ফেলে দেয়, আর সার্কাটা সেই জায়গার মধ্যেই মারা যায়। তারপরে গ্রামের সকল মহিলারা তাদের বাড়ির তালা ভেঙে তারা বেরিয়ে যায় পুজো করার জন্য। আর গ্রামের যেন সকল পুরুষেরা সার্কাটার ভাষ্মের মধ্যে ছিল সেটা তারা বেরিয়ে যায়। তারপর নারীদেরকে দেয় যে পুজো করার জন্য। তারপরে আবার আমাদেরকে শ্রীকে দেখায় যে শ্রীর হাতে যেন তালবারটা ছিল, আবার সেই জায়গার মধ্যে তালবারটা রেখে শ্রদ্ধার কাছে এসে চিল্লাতে শুরু করে। তখন শ্রদ্ধা বলে যে তুমি এখান থেকে চলে যাও মা। তারপর শ্রী এখান থেকে চলে যায়। তারপরে এখানে সকল মহিলাদেরকে নিয়ে তারা বেরিয়ে যায়, আর সেই জায়গা থেকে ভিডিও চলে আসে। তারপরে শ্রদ্ধা আবার এখান থেকে চলে যাবে। তখন সেই জায়গার মধ্যে ভিকির সাথে শ্রদ্ধা তার মনের কথা শেয়ার করতে শুরু করে। তখন শ্রদ্ধা বলে যে আমি হচ্ছে শ্রীর মেয়ে, আর শ্রী আমাকে প্রথম মারতে চেয়েছিল কারণ সে আমাকে চিনতে পারেনি, তাই জন্য। কারণ এখন আমার রূপ পুরো চেঞ্জ হয়ে গেছে। সে আমার মা ভাবছিল যে এখনো আমি সেই ছোটই বাচ্চা রয়েছি, আর যে বাচ্চা তার মা মারা যাওয়ার পর সে কান্না করছিল। তখন শ্রদ্ধা বলতে শুরু করে যে আমি জানি শুধু তুমিই পারবে যে শ্রীর মুক্তি দেওয়া আর সার্কাটার পুরো বিনাশ করা, তাই জন্য আমি তোমার সাথে এসে বন্ধুত্ব করেছি। তখন শ্রদ্ধা আবার এটাও বলে যে সবাই আমাকে যা ভাবে তাই আমি চালাবা, আমি ভূত পেতনি, আমি সব কিছুই। তখন ভিকি বলে ওঠে যে আপনি এসব কি বলছেন, যে ভূত পেতনি তো হাত পা সবকিছু উল্টা থাকে, তাহলে আপনি এত সুন্দর দেহ কোথা থেকে হয়েছে আপনার। তখন ভিকি বলতে শুরু করে যে আমাদের মধ্যে যে এসব ছিল সবগুলি কি মিথ্যা। তখন শ্রদ্ধা বলে যে এসব কিছুই মিথ্যা ছিল না। তারপরে শ্রদ্ধা এখান থেকে চলে যাচ্ছিল। তখন ভিকি বলতে শুরু করে যে আপনি আমাকে ছেড়ে যাবেন না, আর আমি তো আপনার নামও জানি না। তারপরে তখন শ্রদ্ধা ভিকি কানের মধ্যে কিছু একটা বলতে শুরু করে, সেটা আমাদেরকে কিছুই বলেনি। তখন শ্রদ্ধা ভিকির হাতের মধ্যে কিছু একটা দিয়ে যায়। তারপর শ্রদ্ধা এখান থেকে পুরো উদা হয়ে যায়, আর হাতের মধ্যে একটা ফুলের কলি ছিল, সে ফুলের কলিটা পুরো ভিকির গায়ের মধ্যে পুরো সামিয়ে গেছে। তারপর সেই জায়গার মধ্যে বিট্টু আর জানা চলে আসে। বিট্টু আর জানা এসে বলে যে কি বলে চলে গেল, আর সেই জায়গার মধ্যে ভিকি হাসতে শুরু করে। তারপরে আমাদেরকে আবার ভাস্কর দেখায় যে ভাস্কর জঙ্গলের মধ্যে আসে। তখন সেই জায়গার মধ্যে জানা তার জন্য আন্ডারওয়্যার আর টি শার্ট নিয়ে যায়, আর এখানে আন্ডারওয়্যারটা মুন্নি নামে ছিল। সেই মুভিটা আমাদের সঙ্গে আবার মুঞ্জিয়ার সাথে কানেক্ট করা হবে। তখন সেই জায়গার মধ্যে ভাস্কর জানাকে বলতে শুরু করে ওই যে চটি লম্বা মেয়েটা ছিল সেই মেয়েটার সাথে আমাকে সেটিং করিয়ে দাও। তখন জানা বলতে শুরু করে যে এই মেয়েটার দিকে তুই ফিরেও তাকাবি না, কারণ এই মেয়েটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড। তারপরে আমাদেরকে সেই যে পাগলখানাটা ছিল সেই জায়গার মধ্যে দেখায় যে চন্দ্রবানের বংশ, আর সেই যে লাভাটা ছিল লাভাটা নিয়ে একটা কৌটা আসে। সেই কৌটাটা এই যে চন্দ্রবানের বংশের যে লোকটা ছিল অক্ষয় কুমার, সেই লাভাটাকে খেয়ে নেয়। তখন তার পুরো শরীরের মধ্যে লাভা হয়ে যায়। তারপরেই এই পুরো কাহিনী শেষ হয়ে যায় স্ত্রী টু। আর আপনাদের এই কাহিনী কিরকম লাগলো, ভালো হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম কাহিনী শুনতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই। আর ভিডিও ভালো লেগে থাকলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন।